গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ফাহিম নামে একটা ছেলে ফুলের তোড়া হাতে একটা রেস্টুরেন্টে প্রবেশ করে। এক সময় একটা ফ্রেন্ড সার্কেল গ্রুপের কনভারসেশন শোনা যায়, যেই দৃশ্যটা আমাদের দেখানো হয় না। ফাহিম অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়েছিল। ফাহিম দেখতে পায় মর্তুজা নামে এক ছেলে অর্থি নামের এক মেয়েকে হাঁটু গেড়ে প্রপোজ করতে চাইছে। আশেপাশের ফ্রেন্ডসরা অর্থিকে উৎসাহ দিচ্ছে, কিন্তু অর্থি প্রপোজ অ্যাকসেপ্ট করতে দ্বিধাবোধ করছে। তবে শেষ পর্যন্ত অর্থি মর্তুজার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। ফাহিম এসব দেখে আবারও ফিরে যায়। তখন অর্থি ফাহিমের পিছু নেয় এবং তাকে থামায়। এরপর অর্থি ফাহিমের কাছে জানতে চায় সে এখানে কেন, আর এতদিন সে কোথায় ছিল। ফাহিম বলে এটা পাবলিক প্লেস, যে কেউ আসতে পারে। তখন অর্থি বলে গত 5 মাস গায়েব থেকে আজ আমার বার্থডের দিনে হাতে ফুল নিয়ে এখানে আসা তো কোইন্সিডেন্ট হতে পারে না। ফাহিম তখন অর্থির প্রশ্নের জবাব না দিয়ে জানতে চায় ছেলেটা কে ছিল। অর্থি তখন তার হাতের রিং দেখিয়ে বলে আজ তাদের এঙ্গেজড হলো। ফাহিম তাকে কংগ্রাচুলেশন জানিয়ে চলে যাচ্ছিল। তখন অর্থি রাগ দেখিয়ে জানতে চায় সে এতদিন কোথায় ছিল। ফাহিম বলে সেটা জেনে আর লাভ কি, তুমি তো মুভ অন করেই ফেলেছ। এসব বলে ফাহিম চলে যায়, কিন্তু অর্থির এই বিশেষ দিনটি এলোমেলো হয়ে যায়। এদিকে মর্তুজা তাকে খুঁজতে খুঁজতে চলে আসে। এরপর খাবার টেবিলে বসে অর্থির বান্ধবীরা মর্তুজার প্রপোজালের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে চায়। তখন অর্থি জানায় সে এখনই এই বিষয়টা রিলেটিভদের জানাতে চাচ্ছে না, আর এই অজুহাত দেখিয়ে সে ছবি আপলোড দিতে বারণ করে। এরপর মর্তুজা অর্থিকে তার বাসায় দিয়ে আসতে চায়, কিন্তু অর্থি না করে দেয়। মর্তুজা বিভিন্নভাবে চেষ্টা করে অর্থিকে কনভিন্স করতে, কিন্তু অর্থি জানায় সে খুবই টায়ার্ড, আর তাই সে একাই যেতে চায়। অর্থি তখন একাই বাসায় যাচ্ছিল আর উদাস মনে বাইরে তাকিয়েছিল। তখন তার অতীতের একটা দিনের কথা মনে পড়ে যায়। একদিন অর্থি সিএনজি নিয়ে যাচ্ছিল, আর ফাহিম ফুটপাত দিয়ে হাঁটছিল। অর্থি তখন সিএনজি থামিয়ে ফাহিমকে তুলে নেয় আর জানতে চায় ফাহিম কেন তাকে ফলো করছে। তখন ফাহিম বলে আমি তোমাকে ফলো করতেছি নাকি তুমি আমাকে অ্যাভয়েড করতেছ। আমাদের মধ্যে যা হয়েছে সব মিউচুয়াল হয়েছে। এ সময় সিএনজি স্টার্ট হচ্ছিল না। তখন দুজন হাঁটা শুরু করে। তখন অর্থি বলে শোনো, স্টাডি ট্যুরে যা হয়েছে ভুলে যাও, আই ওয়াজ ড্রাঙ্ক। তখন ফাহিম বলে ইউ কিসড মি, এমনি এমনি কিভাবে ভুলে যাব। অর্থি বলে আমি কিছু করি নাই, তুমি শুরু করছো, আর আমি জাস্ট পার্টিসিপেট করেছি, আর যা হবার হয়েছে। এখন অর্থি কোনো রিলেশনে যেতে চায় না। তখন ফাহিম বলে আমার মনে হয় আমাদের মধ্যে কোনো কানেকশন আছে, যেটা আমি ফিল করি। কিছুদিন গেলে হয়তো তুমিও ফিল করতে পারবা। অর্থি তখন ফাহিমের এসব কথাই কিছুটা অবাক হচ্ছিল। তখন ফাহিম বলে আমি তো তোমাকে কোনো কমিটমেন্টে যেতে বলি নাই, আমরা চেষ্টা করি, যদি ভালো না লাগে তাহলে বাদ, যে যার রাস্তায়। অর্থি তখন সাথে সাথে ফাহিমের কথায় রাজি হয়ে যায়, তবে সে ফাহিমকে কিছু শর্তের কথা বলে। ফাহিম তখন এক পা উঁচু করে বলে সে অর্থির সব শর্ত মানতে রাজি। ফাহিম তখন অর্থিকে বলতে থাকে যে আমি তো ভাবছি তুমি রাজি হবে না, কিন্তু তুমি যে এত সহজে রাজি হয়ে যাবে এটা আমি কখনোই ভাবি নাই। এই দেখো, তোমাকে পটানোর জন্য তোমার ছবিও এঁকে এনেছিলাম। এসব কথা শুনে অর্থি এবার ভীষণ রেগে যায়, আরেকটা সিএনজি ডাক দেয়। এরপর সে ফাহিমের হাত থেকে ছবিটা নিয়ে সিএনজিতে উঠে পড়ে। এরপর সিন বর্তমানে ফিরে আসে। অর্থি তখন হাতের রিংটা দেখে খুবই আনমনা হয়ে যায়, আর ভাবতে থাকে হারিয়ে যাওয়া ফাহিম আবার ফিরে এসেছে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এরপর সে রিংটা খুলে তার ব্যাগে রেখে দেয়। অর্থি বাসায় আসলে তার মা বের হচ্ছিল, তখন সে অর্থির রিংটা দেখতে পায়। অর্থি তখন কিছুটা অবাক হয় আর ভাবতে থাকে তার মা কিভাবে এঙ্গেজমেন্টের বিষয়টা জানল। মূলত মর্তুজা অর্থিকে সারপ্রাইজ দেওয়ার জন্য অর্থিকে না জানিয়ে তার বাবা মাকে এঙ্গেজমেন্টের বিষয়টা জানিয়ে দিয়েছে। অর্থি তখন তার ব্যাগ থেকে রিংটা বের করে তার মাকে দেখায়। তখন তার মা আবার রিংটা তার হাতে পরিয়ে দেয় আর বলে যে হসপিটাল থেকে ইমার্জেন্সি একটা কল আসছে, তাই তাকে যেতে হচ্ছে। মূলত অর্থের মা হচ্ছে একজন ডক্টর।
পরের দিন অর্থি অফিসে যায় এবং একটা মিটিং এ জয়েন করে। তখন তাকে নাস্তা করার জন্য সমুচা দেয়া হয়, আর এটা দেখে অর্থির পুরনো একটা দিনের কথা মনে পড়ে যায়। একদিন অর্থির খুব মন খারাপ ছিল, তখন ফাহিম 1 প্লেট বোম্বাই মরিচের ঝাল সমুচা দিয়ে নিয়ে আসে। এটা দেখে অর্থি আরো রেগে যায় আর বলে, একটু পর আমার এক্সাম, আমার রিভিশন দেওয়া উচিত, আর আমি এখানে বসে তোমার সাথে সমুচা খাচ্ছি। তখন ফাহিম বলে, এক্সামের আগে রিভিশন না, রিল্যাক্স দরকার। তারা দুজন তখন তাদের সুন্দর স্বপ্নগুলো শেয়ার করতে থাকে। এরপর দৃশ্য বর্তমানে আসে। মিটিং শেষ করে সবাই চলে যায়। মর্তুজা এবার তার বাবা মাকে অর্থির বাসায় পাঠাতে চায়, কিন্তু অর্থি বলে সে তার বাবা মার সাথে কথা বলে মর্তুজাকে জানাবে। বাইরে এসে অর্থি ফাহিমকে কল দেয়, কিন্তু ফাহিমের ফোন অফ ছিল। এরপর আবারও ছোট একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন ভার্সিটিতে অর্থি আর ফাহিম ক্লাসের বাইরে কথা বলছিল, তখন তারা পাশ থেকে কারো শব্দ শুনতে পায়। তাই তারা দুজন তখন আড়ালে গিয়ে লুকায় আর একে অপরকে কিস করে। অর্থি তখন ড্রাইভ করছিল, আর তার এই দিনগুলোর কথা মনে পড়ে যায় আর প্রচন্ড মন খারাপ হয়। তাই সে মর্তুজাকে একটা ভয়েস মেসেজ করে আর মর্তুজার কাছ থেকে কিছুদিন সময় চেয়ে নেয়। এরপর অর্থি চলে যায় ফাহিমের বাসায়। অনেকক্ষণ কলিং বেল চাপার পর বুয়া এসে দরজা খুলে দেয়। সে তখন অর্থিকে জানায় ফাহিম হসপিটালে ভর্তি, ছাদ থেকে লাফ দিয়েছিল, ওর অবস্থা খুব একটা ভালো না, সবাই এখন হসপিটালে। এটা শুনে অর্থি একদম হতভম্ব হয়ে যায় আর তাড়াতাড়ি করে হসপিটালে আসে। তার সামনে দিয়েই তখন ফাহিমকে আইসিইউতে নেওয়া হয়। মূলত অর্থির মা ফাহিমের ট্রিটমেন্ট করছে, আর গতকাল যে সে এমার্জেন্সি হসপিটালে আসলো সেটা মূলত ফাহিমের জন্যই। অর্থির মা অর্থিকে জানায় ফাহিমের অবস্থা একদমই ভালো না। অর্থিকে দেখে ফাহিমের বন্ধু সজীব এগিয়ে আসে। সেও অর্থিকে জানায় ফাহিমের অবস্থা একদমই ভালো না, লাইফ সাপোর্টে আছে, 6 তলার উপর থেকে পড়েছে, বুকের এক পাশের হাড় একদম গুঁড়ো হয়ে গেছে, বাঁ পাটাও কেটে ফেলা হয়েছে। এসব শুনে অর্থি একদম ভেঙে পড়ে। সে কান্না জড়িত গলায় জানতে চায় ফাহিম এরকম করতে গেল কেন। সজীব বলে সে নিজেও জানে না। অর্থি বাসায় আসে আর অনেক খোঁজাখুঁজির পর ফাহিমের আঁকা সেই ছবিটা পায়। সে তখন ছবিটা ভালো করে দেখে আর বুকে জড়িয়ে কাঁদতে থাকে। অর্থির তখন মনে পড়ে একবার ফাহিম কিছুদিনের জন্য উধাও হয়ে গিয়েছিল, ফোনটাও অফ ছিল। এরপর দুজন যেদিন দেখা করে অর্থি তখন প্রচন্ড রেগেছিল। ফাহিম বলে সে হঠাৎ করেই চলে গিয়েছিল, তাই সে অর্থিকে জানাতে পারেনি, আর তার ফোনে পানি ঢোকার কারণে ফোন অফ ছিল, এজন্য সে অর্থির সাথে যোগাযোগ করতে পারেনি। কিন্তু অর্থি এসব এক্সকিউজ মানতে পারে না, কারণ অর্থির মতেই রিলেশন শুরু হয় ভালোবাসা দিয়ে আর টিকে থাকে দায়িত্ববোধ দিয়ে। তাই এই রিলেশন কন্টিনিউ করতে সে ফাহিমকে কিছু টার্মস এন্ড কন্ডিশন দিতে চায়, আর বরাবরের মতোই ফাহিম এক পায়ে রাজি হয়ে যায়। কিন্তু তার আগে ফাহিম অর্থিকে ডেডিকেট করে একটা গান শোনায়। সত্যি বলতে গানের কথাগুলো বেশ মজার ছিল, যার কারণে অর্থির মন নিমিষেই ভালো হয়ে যায়। এরপর অর্থি সজীবের সাথে দেখা করে। আসলে তারা কেউই বুঝতে পারছে না যে ফাহিম হঠাৎ কেন চলে গিয়েছিল, আবার ফিরে এসে এমন কাজ কেন করলো। এরপর সেখানে ফাহিমের মায়ের সাথে অর্থির দেখা হয়। তখন ফাহিমের মা অর্থির কাছে জানতে চায় তার আর ফাহিমের পরিচয় কিভাবে হলো। তখন অর্থি জানায় ফাহিমকে ভার্সিটির সবাই চেনে। ভার্সিটির ফি কমানোর জন্য ফাহিম আন্দোলন শুরু করেছিল। এরপর 2 সেমিস্টারের জন্য ফাহিমকে সাসপেন্ড করা হয়। এরপর অর্থি আবার সজীবের সাথে দেখা করে আর জানতে চায় ঘটনার দিন বাসায় কে কে ছিল। সজীব জানায় ফাহিম তো ফ্ল্যাটে একাই থাকতো, ওই টাইমে হয়তো কাজের লোক ছিল, আর তাছাড়া ফাহিমের মা তো ওই বাসাতেই থাকে না, বিয়ের পর সে হাজবেন্ডের সাথে থাকে। এ সময় অর্থি জানতে পারে ফাহিমের মায়ের এটা সেকেন্ড ম্যারেজ। এরপর অর্থি মর্তুজার সাথে দেখা করে আর বলে অর্থির মনে হচ্ছে সবকিছুতে খুব তাড়াহুড়া হচ্ছে, আর এই জন্য তার একটু সময় দরকার। তখন মর্তুজা অর্থির এই মতামতকে সম্মান জানায়। এরপর অর্থি হসপিটালে যায়।
সেখানে অর্থি ও ফাহিমের মা আর ফাহিমের ফুপি ছিল। ফাহিমের ফুপি ফোনে কাউকে ফাহিমের অবস্থার কথা বলছিল আর অনেক কান্না করছিল। ফাহিমের ফুপুর কান্না দেখে অর্থিও সহ্য করতে পারে না। সে ফাহিমের ফুপিকে জিজ্ঞাসা করে, আপনি কি সুইডেন থাকেন? ফাহিমকে সুইডেন ছিল। তখন ফাহিমের ফুপি বলে, আমি ফাহিমকে সুইডেন নিতে চেয়েছিলাম, কিন্তু ওর মা যেতে দেয়নি। যদি ফাহিম আমার সাথে থাকতো তাহলে আজ এমন হতো না। অর্থির কাছে বিষয়টা খটকা লাগে, কারণ ফাহিমের মা তাকে বলেছিল ফাহিম এতদিন সুইডেন ছিল। এর মধ্যে ফাহিমের মা চলে আসে আর বলে যে ডক্টর বলছে বাঁচার কোনো চান্স নাই। ফাহিমের ফুপুও লাইফ সাপোর্ট খুলে দিতে বলে। সে বলে শুধু শুধু ছেলেটা কষ্ট পাচ্ছে। পরের দিন অর্থি ফাহিমের বাসায় যায় আর ফাহিমের মাকে জিজ্ঞাসা করে, আসলে ফাহিম 5 মাস কোথায় ছিল? ফাহিমের মা বলে, আমি জানি না, আমার সাথে রাগ করে ও বাড়ি থেকে চলে গিয়েছিল। কোথায় গিয়েছিল, কোথায় ছিল আমি আসলেই জানি না। অর্থি তখন বলে, তাহলে আপনি কেন বললেন ও সুইডেনে ছিল? ফাহিমের মা জানায়, কারণ ফাহিম সেদিন যাওয়ার আগে বলে যায় ওকে খোঁজাখুঁজি করা হলে ও সুইসাইড করবে। সে তখন ফাহিমের কথা মনে করে অনেক কান্না করতে থাকে আর অর্থিকে জানায় সে ফাহিমের অনুমতি নিয়ে আরেকটা বিয়ে করেছিল। কিন্তু বিয়ের পর ফাহিম একা থাকা শুরু করে। ফাহিমের মা কাঁদতে কাঁদতে বলে তার কারণে ফাহিম এমনটা করেছে, এসবের জন্য সেই দায়ী। এরপর অর্থি চলে যায় আর সজীবকে ফোন দিয়ে জানতে চায়, আচ্ছা ফাহিম সুইডেন যাওয়ার আগে কি তোমরা বান্দরবান গিয়েছিলে? এরপর সজীব জানায়, হ্যাঁ গিয়েছিলাম। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় বান্দরবান থেকে ফেরার পর অর্থি ফাহিমের উপর খুব রাগ করে তাকে না জানিয়ে যাওয়ার জন্য। তখন ফাহিম বলে সে তো অর্থির জন্য গিফট আনার জন্যই বান্দরবান গিয়েছিল। অর্থি তখন তার কাছে গিফট চায়। তখন ফাহিম বলে, গিফট তো এখানে না, বান্দরবানে। সেদিন আরো কিছু বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। দৃশ্য বর্তমানে আসে। অর্থি বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেয়। পাহাড়, পর্বত, ঝর্ণাধারা পেরিয়ে অর্থি যেতে থাকে সেখানে যেখানে ওই সময়টাই ফাহিম এসেছিল। একটা মেয়ে অর্থিকে একটা বাড়ি দেখিয়ে দেয়। সে বাড়ির একজন লোকের কাছে অর্থি তার পরিচয় দিলে লোকটা সহজেই অর্থিকে চিনতে পারে। সে বলে ফাহিম দাদা খুব ভালো মানুষ ছিল। পাহাড়ে একটা ঝুম ঘর ছিল যেটা ফাহিম দাদার খুব পছন্দ ছিল। এখান থেকে যাওয়ার আগে সে আমাকে কিছু টাকা দিয়ে বলে ঘরটা সাজিয়ে রাখতে, কারণ সে তার মনের মানুষকে নিয়ে এখানে আসবে। কিন্তু কিছুদিন পর সে আবার একা ফিরে আসে। তাই আমি জিজ্ঞেস করলাম, মনের মানুষ আসলো না দাদা? সে কোনো কথা বলল না। তারপর এই জুম ঘরে প্রায় 5 মাস ছিল। সে বেশি কথা বলতো না, নিজের মতোই থাকতো। একবার আমি জিজ্ঞেস করলাম, কেমন আছো দাদা? সে বলেছিল, এই প্রশ্নের উত্তরটা এক কথায় বলা যায় না, আর এত কথা শোনার ধৈর্য কারণে। কয়েকদিন আগে তো আপনার জন্মদিন গেল, তাই না? ফাহিম দাদা তো আপনার জন্যই ঢাকা গিয়েছিল। যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল জুম ঘরটা দেখে রাখতে। পরের দিন আবার ফোন করে বলল যে ঘরটা যেন পুড়িয়ে ফেলি, কিন্তু আমি পুরাই নাই। আমার মনে হয়েছিল সে রাগ করে বলছে। পরের দিন সকালে অর্থি সেই জুম ঘরটাতে যায়, যেটা সত্যি অসাধারণ ছিল। সেখানে ছিল ফাহিমের পড়া কিছু বই। ঘরের জানালা দিয়ে পাহাড় দেখা যায়। সেখানে একটা বারান্দাও ছিল যেখানে দাঁড়ালে পাহাড়গুলো খুব ছোট মনে হতো। অর্থি তখন ফাহিমের কথা মনে করে খুবই কষ্ট পায় আর কান্না করতে থাকে, কারণ ফাহিম অর্থির ইচ্ছা পূরণ করার জন্যই এই জুম ঘরটা রেখেছিল। এরপর অর্থি জুম ঘরটা পুড়িয়ে দেয়, কারণ সে তো আসলেই ফাহিমকে বুঝতে পারেনি। সে ফাহিমের যোগ্য না। অর্থি ফিরে এসে দেখে ফাহিম আর বেঁচে নেই। ফাহিমের মা কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে। তখন ফাহিমের মা বলে, যদি আমি ফাহিমকে আর একটু বোঝার চেষ্টা করতাম তাহলে হয়তো এমনটা হতো না। অর্থি তখন কাঁদতে কাঁদতে বলে, না, আমি যদি ফাহিমকে একটু বুঝতাম তাহলে এমন হতো না। অর্থি তখন তার আর ফাহিমের রিলেশনের কথাটা জানিয়ে দেয়। সে আরো বলে, যেদিন ফাহিম বাসা থেকে বের হয় ওই দিন দুপুরে আমার সাথে খুব বাজে রকমের একটা ঝগড়া হয়। গত 5 মাস ফাহিম বান্দরবান ছিল। আমার বার্থডেতে ও ঢাকায় আসে, কিন্তু এসে দেখে আমার এক কলিগ আমাকে প্রপোজ করছে আর আমি সেটা অ্যাকসেপ্ট করি। ফাহিমের মা বলে,
তুমি এই কথাটা আর কাউকে বলো না। ফাহিমের ছেলেবেলা কেটেছে ওর বাবার জন্য অপেক্ষা করে, আর এখন তুমি বলছো ও তোমার জন্য সুইসাইড করেছে। তাহলে ওর জীবনে আমি কোথায়? আমি ওর মৃত্যুর জন্য দায়ী থাকতে চাই। আর তুমি কোনোদিন আমার সামনে এসো না। অর্থে তখন কাঁদতে কাঁদতে চলে যায়, আর মর্তুজাকে ঋণটা ফেরত দিয়ে দেয়। সে তখন বিষণ্ণ মনে ভাবতে থাকে, আমি যদি ফাহিমকে আরেকটু বোঝার চেষ্টা করতাম তাহলে আজ এমন হতো না। নিজের প্রতি খুবই অভিযোগ হতে থাকে অর্থের। আর এরকম একটা অপূর্ণতার গল্প রেখেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভির এক্সপ্লেনেশন ভিডিওর জন্য। ধন্যবাদ।